নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। বেশ অনেক দিন হয়ে গেল সেই টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম। তারপর সেভাবে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে অনেকগুলো দিন কেটে গেলেও ভিডিওটা কিন্তু সেই দিন রাতেরই। এঁচোড় চিংড়ি রান্না করছি, সেই রেসিপিটা তোমাদের সাথে এতদিন পর শেয়ার করছি। এই ভিডিও না দেওয়ার পেছনে বিশেষ কোনো বড়সড় কারণ নেই। আসলে আমি নিজে দোটানায় পড়ে গেছি যে জিনিসটাকে কন্টিনিউ করব না কি বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, এখানে আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, এঁচোড় চিংড়ি রান্নাতে চিংড়ির আকারটা একটু বড় হলে বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে এই চিংড়িটাই ছিল, ঘরে এঁচোড়ও রয়েছে, তো ভাবলাম এটা দিয়েই না হয় আজকের এঁচোড় চিংড়িটা করে নিই। পরে এখন তো এঁচোড় থাকবেই, তখন না হয় দেখা যাবে। এর আগের দিন এই চিংড়ি দিয়ে লাউয়ের তরকারিও করেছিলাম, ভীষণ ভালো লাগে লাউ চিংড়ি খেতে। আমার তো সত্যি কথা বলতে এঁচোড় চিংড়ি থেকে লাউ চিংড়ি খেতে বেশি ভালো লাগে। তো সেই চিংড়ি, মানে এই যে চিংড়িটা, সেটা বেশ অনেকটা পরিমাণে এনেছিল। তো সেদিন লাউ চিংড়ি করেছি, আজকে এঁচোড় চিংড়ি করছি, আরও খানিকটা আছে। ভাবছি একদিন পটল চিংড়ি করব। আচ্ছা, এদিকে না চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর একটা কথা কি তোমরা জানো যে চিংড়ি মাছ খুব বেশি কিন্তু তেলে ভাজতে হয় না, তাহলে সেটা শক্ত হয়ে যায়। আচ্ছা, এই যে চিংড়ি মাছ ভাজার পর দেখবে কড়াইতে এইরকম মানে আটকে আটকে থেকেই যায়, তো সেটাই একটু খুন্তির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে বাকি রান্নাটা যখন করব, যদি কড়াইটা পরিষ্কার না থাকে, মানে মোদ্দা কথা কড়াইটা যদি পিচ্ছিল না থাকে, তাহলে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে লেগে ধরবে। সেই কারণেই এই যে এই জিনিসগুলো মাছ ভাজার পর যা লেগেছিল সেটা খুন্তির সাহায্যে একটু তুলে নেওয়ার চেষ্টা। কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়েছি। এই এঁচোড় চিংড়ি রান্নাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিতেই হয়, কিছু করার নেই। যে রান্না যেরকম আর কি, কম তেলে রান্না হবে না তা বলছি না, কিন্তু যদি স্বাদ পেতে চাও তেলের পরিমাণ একটু বেশি দিতেই হবে। আচ্ছা, তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারুচিনি, ছোট এলাচ আর লবঙ্গ ফোড়নে দিয়েছি। ফোড়নটা তেলের মধ্যে খানিকটা সময় ভাজা ভাজা করেছি। যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়লো, তখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে করে ভাজবো। আচ্ছা, এই যে গরমের সবজিগুলো যেগুলো একটু আগেই বললাম, পটল, এঁচোড়, লাউ, এগুলোর মধ্যে এই চিংড়ি দিয়ে কোনটা তোমাদের সব থেকে বেশি প্রিয় আজকের কমেন্টে সেটাই দেখতে চাই। আমার ওই যে বললাম লাউ চিংড়িটা সব থেকে বেশি ভালো লাগে। দেখো, পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে তার গায়ে একটা হালকা বাদামি মতো রং এসেছে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে পেঁয়াজের সাথেই একসাথে ভাজবো। অবশ্যই আলাদা করেও ভাজা যায়, তবে সেক্ষেত্রে তেলের পরিমাণ আরও বেশি লাগে। যতটা সম্ভব তেলটা একটু কম খাওয়ারই চেষ্টা করি, কিন্তু তার মানে এই নয় যে রান্নাটা খারাপ করব। রান্নাটা যথেষ্ট সুস্বাদু হতে হবে, তার সাথে তেলটাও তুলনামূলক একটু কম খাওয়ার চেষ্টা। আর তার জন্যই কিন্তু এইসব পদ্ধতিগুলো অবলম্বন। পেঁয়াজ এবং আলু যখন ভালো মতো ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়েছি, যার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা, রসুন এবং টমেটো। পেস্ট করে রাখা মশলার সাথে দিয়েছি পরিমাণ মতো নুন, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি ধনে গুঁড়ো। গোটা ধনেও মশলার সাথে পেস্ট করে অবশ্যই নেওয়া যেত, কিন্তু আমার কাছে ধনের গুঁড়োটা যেহেতু রয়েছে, তো ভাবলাম গুঁড়ো ধনেটাই না হয় দিয়ে দিই। মশলাটা বেশ অনেকটা সময় আমি কষিয়েছি। তোমরা হয়তো খেয়াল করলে যে আমি ঢেকেও বেশ কিছুটা সময় কষিয়েছি। এদিকে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, খানিকটা বাকি রয়েছে। অন্যদিকে এঁচোড়, এগুলো তো এখন বাজারে কেটেই বিক্রি হয়, তাই কাটার সেরকম ঝামেলা নেই। তবে কি বলো তো, এই এঁচোড়গুলো একদম কচি তো, তাই ভেতরের ওই বিচিটা আলাদা করে ফেলে দেওয়ার বা আলাদা করে রান্না করার প্রয়োজন পড়ে না। ওই ডুমো ডুমো করে যেভাবে বাজারে কেটে দিয়েছে, ঠিক সেইভাবেই আমি ভালো করে ধুয়ে তারপর একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে প্রেশার কুকারে জাস্ট একটা সিটি এনে নিয়েছি। তারপর
যেই সিটিটা প্রেশারে এলো, স্টিমটা সম্পূর্ণ বার করে একটা ঝুড়ির মধ্যে এঁচোড়টা ঢেলে দিয়েছি। এতে ওর যে জলটা, মানে ভাপানোর যে জল, যেটা একটা ওই কোষ্ঠে মতো জলটা থাকে, সেটা সম্পূর্ণ ফেলে দিয়েছি। ওই জলটা যদি না ফেলা হয়, কচি কাঁঠাল তো একটা কোষ্ঠে কোষ্ঠে ভাব থেকে যায়। আচ্ছা, ওই মশলা আলুর মধ্যে ভাপিয়ে রাখা এঁচোড় দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে বেশ অনেকটা সময় ভেজেছি। তারপর আমি দিয়েছি পরিমাণ মতো জল, অবশ্যই গরম জল। জলটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটু টমেটো সস দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে স্বাদটা বেড়ে যায় আর কি। তারপর ঢাকা দিয়ে বেশ খানিকটা সময় রেখেছি। এতে ওই এঁচোড় এবং আলু খুব সুন্দর নরম তো হয়েই যায়, তাছাড়া ওই যে একটা গ্রেভি, তার মধ্যে একটা মাখো মাখো ভাব চলে আসে। খেয়াল করে দেখবে এই ধরনের রান্নাগুলো একদম ড্রাই শুকনো গায়ে গায়ে লেগে আছে, সেটা কিন্তু ভালো লাগে না। হালকা একটু গা মাখা হবে, এরকম রসা রসা মতো, সেটা খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এঁচোড়টা যে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু এঁচোড় তেলে ভেজে তারপরেও রান্নাটা করা যায়। অবশ্যই সেটা খেতে আর একটু সুস্বাদু হয়, কিন্তু ওই যে প্রথমেই বললাম, এমনিতেই এইসব রান্নায় তেলের পরিমাণ অনেকটাই লাগে, তার উপর এত আলাদা ভাজাভুজিতে আরও বেশি তেল লাগবে, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। সত্যি কথা বলতে এইভাবে কিন্তু মোটেও খারাপ লাগে না, ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে। আজকের মতো এতটুকুই না হয় থাক।